Hey everyone, this is Samsul Arvin Piyash and you are watching Noob Radar. Welcome to another vlog. তো 6:12 বাজে বেরোতে তো লেট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, সাইনবোর্ডে কনফার্ম আজকে জ্যাম পাবো। তো সকালে আপনাদের সাথে আজকে একটা বর্তমান ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে হলো আপনার বুয়েট ভার্সেস বা ইঞ্জিনিয়ারিং ভার্সেস বিএসসি ভার্সেস ডিপ্লোমা। কথাটা আসলে বলতে বলতে আমাকে হচ্ছিল এক বড় ভাই ফোন দিল। সে হচ্ছিল ডিপ্লোমা করছিল যশোর পলিটেকনিক থেকে, তারপর আমাদের আইউটিতে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন করছিল। তারপরে সে হচ্ছিল আপনার জাপান চলে গেছে, জাপান মাস্টার্স করে ওখান থেকে আসছে। তো ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, জাস্ট মানে উনি আমার ভাইয়ের মতো, ভাই বন্ধু যেটাই বলেন, মানে খুবই ক্লোজ সম্পর্ক ওনার সাথে। এখানে তো জাম পড়ে গেছে, জাম পার হয়ে তারপরেই কথা বলি। আগে কথা বললে কি করবো, কি অবস্থা। দাঁড়াইছে, ভদ্রলোক দাঁড়াইছে। সে তো যাইতে পারবে না, সে আমাদের যাইতে দেওয়া তো তার উচিত আসলে। ওদিক দিয়ে না ঢুকে এদিক দিয়েই ঢুকি। যেহেতু একটা গাড়ি ঢুকতেছে, গাড়িটার হতে প্যারানা দিয়ে আমি যাই। প্রতিদিন এই জায়গার জামটা আসলে সহ্য করার মতো না। চান্সে বের হয়ে গেছি, সাকসেস, দিস ইজ কল সাকসেস। মানে এই জায়গাটা খুবই প্যাথেটিক। প্রতিদিন ইপিজেডের সামনেটা এত জাম থাকে, মানে প্রতিদিন একটা দিনও মিস নাই, শুধুমাত্র এই অটোর জন্য। ভিজিটের গেটের মুখে অটোগুলি এসে এই সিরিয়াল ওই সিরিয়াল দিয়ে, তারপর বেবজাস সিকিউরিটি শুধু টাকা খাইতেই ব্যস্ত থাকে। তারা টাকা যে খাইতেছে, সার্ভিস দেওয়া লাগবে না তাদের। তারা যদি অ্যাটলিস্ট ট্রাফিকটা কন্ট্রোল করে, এই যে বেরোর সময়, সারাদিন তো করা লাগে না, সকালবেলা আপনার 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা, যাওয়ার সময় হচ্ছে হলো এই যে 6টা থেকে সর্বোচ্চ 7টা, এই টাইমটা যদি তারা মেনটেন করে তাইলেই কিন্তু হয়ে যায়। করবে না কিন্তু ঘুষের বেলায় 16 আনা। আচ্ছা, যেটাই হোক, ডিপ্লোমা আর বিএসসি নিয়ে কথা বলতেছি। তো বিষয়টা হলো যে উনি আমার বড় ভাই, সে হলো জাপানে আছে। সে ফোন দিচ্ছে সকালে ফোন দিয়ে সে বলতেছে যে দেশে কি হইতেছে। উনি আসলে তো যারা দেশের বাইরে থাকে তারা তো আসলে সিচুয়েশন সব জানে না। তো এই জন্য ধরেন যে তারা আসলে সবকিছু নিয়ে অ্যাওয়ারও না। তো সে আবার সেই কারণেই তার কোয়ারি থেকে, মানে আগ্রহ থেকে সে আমার ফোন দিছে। তো পরে ওনারা বললাম যে ভাই, আমরা তো একসাথে চলছি, আমাদের মধ্যে তো এই ধরনের কখনো মানে এত হীনমন্যতা আসে নাই যে, মানে উনি ডিপ্লোমা করছে, ওনার সাথে আমরা যেটা ডিপ্লোমা নিয়ে মজা নিতাম সেটার পিওরলি মজা। হ্যাঁ, ওনার সাথে আমরা কখনো আমাদের কারো ধরেন ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ ছিল না। ওনার সাথে আমি পিওর শুধুমাত্র মজাই নিতাম। তো ওনার সাথে সম্পর্ক কিন্তু ওরকমই। ওনারা আমরা অনেক কিছু বলি, সে আমাদের সিনিয়র, তারপরেও কিন্তু তার সাথে আমার ওইটুক সখ্যতা আছে, এবং যে কারণে সে ওটা কিছু মনে করে না, এবং কারণ সে জানে আমরা তারে পার্সোনালি কখনোই তাকে অ্যাটাক করব না। তো আপনারা এরকম কারো না কারোর সাথে হয়তো সম্পর্ক আছে, আপনি জানেন সম্পর্কটা কিরকম। মানে উনি একে তো বড় ভাই, বন্ধুর মতো বড় ভাই, ওনার সাথে আমি যে কোনো কিছু শেয়ার করতে পারি, যে কোনো কিছু বলতে পারি। আমার তো কখনো ওনার সাথে, মানে অনেক বন্ধুর সাথে আপনি দেখবেন যে চিন্তা ভাবনা করে কথা বলতেছেন, ওনার সাথে আমাদের ওটা লাগে না। তো বুঝে নেন কি অবস্থা ওনার সাথে আমাদের। তো উনি যেহেতু ফোন দিছে, তো পরে উনি বলতেছে যে না, আমরা তো দেখছি, আমাদের সাথে তো কারোই কখনো এই ধরনের ক্ল্যাশ হয় নাই। তো একটা তো দ্বন্দ্ব থাকেই সবার বিএসসি আর ডিপ্লোমা নিয়ে, যে এটা কিন্তু সবসময় একটা থাকে, বিয়ে কেউ পরে, মানে এটা আমাদের ইন্টারনাল মনে করেন নিজেদের মধ্যে। হ্যাঁ, তো এটা আরেকজনকে ছোট করার উদ্দেশ্যে কখনো আমরা সেইটাকে হাতিয়ার হিসেবে ইউজ করি নাই। বর্তমানে যেটা চলতেছে, তো এটা আসলে উচিত না, এটা উচিত না, অবশ্যই উচিত না। বুয়েট যেমন মাইর খাওয়া উচিত না, সেইভাবেই বুয়েট যে ধরেন এইসব টপিক নিয়ে আন্দোলন করতেছে, মানে ডিপ্লোমা বড় না বিএসসি বড়,
এই সাশ্রামিক টপিকটাও আসলে আসা উচিত না, এটা আসাটা মানে বুয়েটের জন্য লজ্জার, আমার আমার হিসেবে বুয়েটের জন্য লজ্জার যে আপনি এটা নিয়ে আলোচনা করতেছেন। এটা তো আলোচনার বিষয়বস্তু না, এটা মানে এটা হলো এটা ঘোষিত জিনিস, মানে স্বঘোষিত না, এটা একটা মানে সত্য জিনিস। তো এটা নিয়ে তো তর্কর কিছু নাই, এটা কি বলে চিরন্তন সত্য যেটা আপনি বলতে পারেন। তো আমাদের এডুকেশনাল সিস্টেমটা আসলে আমাদেরকে এমনভাবে তৈরি করছে যে এই যে বিএসসি, এমএসসি, পিএইচডি, অনার্স মাস্টার্স, এমবিএ, বিবিএ, তো এই যে ডিজাইনগুলি আছে আপনার শিক্ষা ব্যবস্থায়, ডিজাইনগুলি কিন্তু করাই হয়েছে হচ্ছে হলো ওইভাবেই, মানে আপনি প্রফেশনাল লাইফে কে কোন প্রফেশনে, কে কোন পজিশনে উঠবেন, কে কাকে নিয়ন্ত্রণ করবেন, এটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে হলো যে আপনার শিক্ষাগত যে মানদণ্ড, সেটার আমার কাজ লাগে। এবং ওই শিক্ষাগত মানদণ্ড বলতে আপনাকে সেটাই শিখায় সেই পর্যায়ে, যাতে আপনি ওই রকম পজিশনে যে ওটা করতে পারেন। এরপরে যদি আপনি আমরা যে হায়ার স্টাডিজ নেই, হায়ার স্টাডিজগুলিতে তো আপনার সেগুলোর উপরেই হায়ার স্টাডিজ দেওয়া হয়, হ্যাঁ, উচ্চতর শিক্ষা যেটা, তো ওইটার ডিফারেন্স আস্তে আস্তে ওইভাবেই হতে থাকে। তো এটা নিয়ে তো তর্কের কিছু নাই। তো বুয়েট যেটা করতেছে, বুয়েটের এটাই লজ্জা, কেন করবে, ওয়াই? মানে যে জিনিসের কোনো ডিবেট নাই সেই জিনিস নিয়ে ডিবেট করতেছে, বুয়েটের লজ্জা, ওয়াই, কেন করবে? তো যাই হোক, ওনার সাথে অনেকক্ষণ কথা বলে পরে দুইজনই হাসতেছি যে মানে পোলা পাইন হয়তো বা এখানে যে দিন শেষে দেখা যাবে পলিটিক্যাল কোনো স্বার্থ আছে, মানে এনসিপি অলরেডি বুয়েটকে সাপোর্ট দিছে, ঠিক আছে, এনসিপি কেন বুয়েটকে সাপোর্ট দিবে? এনসিপির এখানে তো রাজনৈতিক কিছু না, এটা তো ধরেন শিক্ষাগত ব্যবস্থা নিয়ে ভার্সিটি ভার্সেস মানে দুই ডিগ্রিধারীদের মধ্যে ক্ল্যাশ হয়েছে, ওয়াই এনসিপি এখানে সাপোর্ট আসবে? এনসিপি তো একটা রাজনৈতিক দল, এটা তো কোনো শিক্ষাগত প্রতিষ্ঠান না যে সাপোর্ট দিচ্ছে। সো আপনারা আসলে এই জিনিসটা আমাদের বোঝা উচিত যে রাজনৈতিক কোনটা কোনটা, আমরা মানুষের প্ররোচনায় কাজ করতেছি। বুয়েটের এত অধপতন হয়ে যায় নাই যে বুয়েট হচ্ছে হলো, বুয়েট একটা ব্র্যান্ড, আমরা আইউটি, কুয়েট, চুয়েট, রুয়েট যতই লাফালাফি করি, আমরা এই ভালো, আমরা ওই ভালো, আমরা র্যাঙ্কিংয়ে এই আসি ওই আসি, ভাই বুয়েট একটা ব্র্যান্ড। বুয়েটে ওইভাবেই আপনার ছাকার মাধ্যমে আপনি সেখানে হচ্ছে হলো ঢোকেন, এটা আপনি জেনে শুনেই ঢোকেন। সো এখানে আপনার আলাদা করে নিজের বড় বানানোর কোনো উপায় নেই, কোনো ওই নেই এখানে। তো এই কারণে আসলে বুয়েট ডিপ্লোমার ডিবেটটা হচ্ছে হলো হাস্যকর। সো এবং এই জিনিসটা নিয়ে আসলে কথা বলাটা লজ্জা। আমি অনেকটা দেখতেছি ফেসবুক, ইউটিউব সব জায়গায় গুতাগুতি করতেছে এই সেই, এটা ভাইরাল টপিক তো সবাই সবকিছু বলে। কেউ কেউ এটাকে জুলাইয়ের স্পিরিটের সাথে পুলিশ কি করছে, হাসিনার পুলিশ কি করছে, এইসব কথায় নিয়ে আসছে। মানে কই থেকে কই যাইতেছে চিন্তা করেন। যেখানে ধরেন বুয়েট ভার্সেস বিএসসি ভার্সেস ডিপ্লোমা কথা হচ্ছে, সেখানে হাসিনার পুলিশ পর্যন্ত মানে মেইন ফ্রেমে চলে আসছে। তো এই জিনিসটা কতটুকু মানুষ নিজের স্বার্থের জন্য ইউজ করতেছে। আর আমার একটা জিনিস লাগে যে এনসিপি আর জামাত হচ্ছে হলো অ্যাকচুয়ালি এই জিনিসটা মদতদাতা। এটা আওয়ামী লীগ মদত দিচ্ছে এটা বললে আমি মনে করবো এটা ভুল। কেন মদতদাতা? আপনার নর্মাল একটা হিসাব করেন, জামাত একক নির্বাচন করে এখন পর্যন্ত সিট পাইছে অনলি 3টা, ঠিক আছে। আর জামাতের অলরেডি জামাতের অকাদে বুঝে গেছে যে তারা যে ফেসবুকে যে বট বাহিনী দিয়ে অ্যাটাক করে ওইটাই তাদের পপুলারিটি। এবং একবার তো আর রাজনৈতিক ক্ষেত্রে 1000 ভোট দিতে পারবে না, 1000 আইডি বানানো সম্ভব না, এটা তো রিয়েল ভোট হবে। সো ওরা বুঝে গেছে যে ওরা ওই আসন কয়টা পাবে, সর্বসাকুল্যে যদি পিয়ার না থাকে 30টা আসন পাবে কিনা আমার সন্দেহ আছে। 30টা বেশি বলছি, অনেকের মধ্যে 20টাও পাবে না, অনেকের মধ্যে 20টা নাকি বেশি। সো জামাতের অকাত কোন জায়গায় এটা জামাত নিজে বুঝে গেছে। তো জামাত যেহেতু নিজে বুঝে গেছে সেহেতু জামাত চাইতেছে, এবং এনসিপি তো জানেনি রেজিস্টার্ড হয় না, রেজিস্টার্ড তারা দিন শেষে হবে, হইলে মোটামুটি ধরে নেন একটা সিটও না পেয়ে তাদের সবার জামানত বাজেয়াপ্ত হবে। এবং এখানে যেহেতু বিএনপি একচেটিয়া আসবে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। তো এখানে যদি আওয়ামী লীগকে ফিল্ডে নেওয়া হয়, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের যারা দোষ করে নাই সেটা যদি বেসে ইলেকশন দেয়, ধরলাম আমি দিল, এটা আমার আবার আওয়ামী লীগের দোষর বানাই দিয়েন না, আমি প্র্যাকটিক্যাল প্রেক্ষিতে বলতেছি, যদি দিল আওয়ামী লীগের বাংলাদেশে যেই পরিমাণ সাপোর্ট আছে ওর থেকে যদি আমি 10% সাপোর্টও কেটে নিই, তাও আমার হিসেবে 25% প্লাস সাপোর্ট আছে। এটা আসলে কিছু করার নেই। আপনি গ্রামে যে কথা বললে দেখবেন মানুষ মার্কা চিনে 2টা, হ্যাঁ, নৌকা অথবা ধানের শীষ, কিচ্ছু করার নাই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা চলে আসে যে যেহেতু মার্কা সে 2টা চিনে,
তাহলে সে তো ভোট দিবে ওই দুই মার্কাতেই। তো সে আওয়ামী লীগ 20% 25% ভোট পাবে এবং আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিএনপি যদি সিট পায় 150, আওয়ামী লীগ সিট পাবে মিনিমাম 70-80 থেকে 100টা। সো এখানে আসলে ডিবেটের কিছু নাই, এটা প্র্যাকটিক্যাল, বাংলাদেশের পার্সপেক্টিভে প্র্যাকটিক্যাল। আপনি যদি বলেন যে আওয়ামী লীগকে আসবে না, বঙ্গবন্ধু মারা যখন গেছিল তখন তো সব বলা হয়েছে যে আমরা যেটা এখন পরে পাইছি, বঙ্গবন্ধুকে দেশের মানুষ পছন্দ করতো না, মিষ্টি বিলাইছিল, তো এটা তো বলা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে হাসিনা কি 96-এ ফেরত আসে নাই? আসছে তো না? তো হাসিনা যদি ফেরত এসে থাকে তাহলে তো আসলে কিছু বলার নাই। আবার যে আওয়ামী লীগ নতুন রূপে ফেরত আসবে না, আসবেই, আসবে না, না আসবেই, তো এটা নিয়ে আসলে ডিবেট থাকার কোনো জায়গাই নেই, একদম প্র্যাকটিক্যাল কথা। তো ডিবেট থাকার যদি জায়গা না থাকে, আওয়ামী লীগ আসবে, এনসিপি আপনার যেটা বলতেছি যে জামাত আর এনসিপি তো এখন ধরেন গভর্নমেন্ট দল হিসেবে তারা তাদের স্বর্ণযুগ কাটাইতেছে, তারা তাদের ইতিহাসে কখনো তারা হচ্ছে হলো এই ধরনের ফ্যাসিলিটি পায় নাই। তো স্বর্ণযুগ তো চলে যাবে, তাই না? এবং আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আর এনসিপি একটা বাংলাদেশের পলিটিক্স অনুযায়ী 100% নিশ্চিত ভবের মাইর খাবে, যদি আমি লোকাল ভাষায় বলি ভবের মাইর খাবে। তো তারা তো চাবে যে নির্বাচন না হোক। গর্দবের বাচ্চা গর্দব, তুই বামে যাবি তাড়াতাড়ি যা, ইন্ডিকেটর দে। তো এটাই হলো আসলে প্র্যাকটিক্যাল অবস্থা। আর জামাত নিয়ে কথা বলতেছি এই কারণে, জামাত আমি দুই চোখে দেখতে পারি না। জামাত দুই চোখে দেখতে পারি না। একে তো জামাত হচ্ছে হলো একটা পিওর পোল্টিবাজ দল, ইসলামের নামে তারা হচ্ছে হলো ইসলাম বেচে খায়, একদম ডাইরেক্ট কথা। আমার অনেক জামাত বন্ধু আছে, তারা মারা খাক, আমি কোনো মানে ধারদারি না। জামাত হচ্ছে হলো একটা পিওর পোল্টিবাজ দল। আপনার যদি নর্মালি খেয়াল করেন, তারা ইন্ডিয়া বিদেশি কত ভাবটাব নিচ্ছে না? ইন্ডিয়া বিদেশি ভাব নেওয়ার পরে মোদি আসার পরে সর্বপ্রথম জামাতের আমির হচ্ছে হলো তাকে ওয়েলকাম জানিয়েছিল। তো মোদি তো ইন্ডিয়ার লোক না, মোদি মনে পাকিস্তান থেকে আসছিল, তাই না? এবং তারা প্রতিটা ক্ষেত্রে ইতিহাসের বিপরীতে ছিল সব সময়। তারা 1947-এ, প্রথমটা যদি বলি 1947-এ তারা হচ্ছে হলো ইন্ডিয়ার মানে পক্ষে ছিল, ঠিক আছে? তারা পাকিস্তানের বিপক্ষে ছিল। অখণ্ড ভারত, এটা আপনারা যদি আমার সাথে তর্ক করতে আসেন, আমরা ইতিহাসের বিভিন্ন বড় বড় বই, বড় বড় যারা ইতিহাস বলছে আমাদের, যারা ইতিহাস আমাদের শিখাইছে, তাদের লেখাটাকে নিয়ে বসি। তো জামাত সবসময় হচ্ছে হলো ইতিহাসের বিপরীতে ছিল। 1947-এ তারা ছিল অখণ্ড ভারতের পক্ষে, গেল তো এখানে তো ধরা খাইলো। এরপর তারা 1971-এ আসলো অখণ্ড পাকিস্তানের পক্ষে, খাইছে তারা বাংলাদেশ। 90-এ তারা ছিল এরশাদের পক্ষে, খাইছে তারা। শুধুমাত্র 24 ছাড়া তারা কখনোই মানে ইতিহাসের সঠিক পাতায় ছিল না। একটা দল একটা ভুল মাপ হয়, দুইটা ভুল মাপ হয়, তিনটা ভুলও মাপ হবে। আবার তারা সরির ক্ষেত্রে বলে, তারা যে রাজাকার বাহিনী যে অত্যাচার করছে, এটা যদি আমরা বলি যে আমরা এটা যদি অত্যাচার করে থাকে, জামাতের আমির বলে যদি অত্যাচার করে থাকে। যদির প্রশ্ন কি? আবার অত্যাচার করছে। আপনারা যদি না জানেন, আমার আত্মীয় স্বজন যারা ওই সময় জীবিত ছিল, নানু বলেন, বাবা বলেন, সবাই বলছে, তাই না? তারা প্রত্যক্ষদর্শী। আপনার যদি ফ্যামিলিতে কেউ না থাকে, তাহলে আপনি খুঁজে বের করেন যে কে আছে প্রত্যক্ষদর্শী। ওইসব ইতিহাস বালসাল মাইন্সের বই না পড়া এটা বাইর করেন যে হচ্ছে কে বলছে। আপনি আপনার মন চাইছে আর আপনি একটা ইতিহাস বানায় দিয়ে দিবেন, ওই ইতিহাস সত্য হয়ে যাবে। আপনি যেমন একটা রেফারেন্সের বই নিয়ে বলবেন, আমি আপনাকে আরেকটা রেফারেন্সের বই নিয়ে বলবো। ফলশ্রুতি কি হবে? কেউ কারোটা বিশ্বাস করি না। এই রাইটার ভালো, ওই রাইটার ভালো, কোন রাইটার ভালো? আপনি কেমনে জানেন যে সে ইয়া না, বায়াস না? কিভাবে জানেন আপনি? এটা কি জানার কোন উপায় আছে? এই নিয়ে আসলে ডিবেট হয় না, এই নিয়ে ডিবেট হয় না। পাকিস্তান, সহজ কথা, পাকিস্তান মাপ চাইতে হবে, পাকিস্তানের আপনার হচ্ছে হলো ক্ষতিপূরণ দিতে হবে। এই নিয়ে কোনো মানে বিতর্ক থাকারই কথা না। বাঙালি জাতি এতই খারাপ যে বাঙালি হচ্ছে হলো আবার অর্ধেক পাকিস্তানে সাপোর্ট করে। এটা জামাত হোক, জামাত তো ডাইরেক্ট করে। জামাত ভাবে বাংলাদেশ হওয়াটা ভুল ছিল, পাকিস্তান হওয়াটা ঠিক ছিল। ওইসব শুয়োরের বাচ্চাকে মানে এরা মানে জারজ, বাংলাদেশে তাদের জন্ম হওয়াটা ভুল, এটা আমি বলবই। এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। তো আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সৃষ্টিকে আপনি অস্বীকার করতেছেন, যেই যুদ্ধ দিয়ে বাংলাদেশের নাম হয়েছে, সেখানে আপনি যদি প্রশ্ন নিয়ে আসেন,
সো এখানে আপনার সাথে আসলে আর কোনো ডিবেট নাই, এখানে ডিবেট থাকার কোনো সুযোগই নাই। তো যাই হোক, ওই ওই প্রশ্নের জায়গায় আছে, আমরা যে যার দল মতো সাপোর্ট করবে, যেহেতু গণতান্ত্রিক দেশ। জামাত প্র্যাকটিক্যালি ইসলামের বিপরীতে একটা দল। যদি ইসলামের পক্ষের দল হইতো, এভাবে পোল্ট্রিবাজ, দুই মুখো সাপ, আর হচ্ছে হলো আপনার ক্ষণে ক্ষণে নিজের খোলস পাল্টানো, মানে সহজ কথা যেটা আমরা মুনাফিক বলি, জামাত একটা মুনাফিক দল। একটা মুনাফিক দল কিভাবে হচ্ছে ইসলামের কান্ডারি হয়, এটা আপনাদের কাছে আমার কোশ্চেন রয়ে গেল। এটার অ্যান্সার দিয়ে যাবেন ইনশাল্লাহ। এটার অ্যান্সার দিলে আপনার সাথে তর্কও হবে। তো জামাত নিয়ে আসলে কথা বলাটা বিরক্তিকর, জামাত নিয়ে কথা বলার কিছু নাই। তো জামাতের এইসব জিনিসের জন্য জামাত আমি পছন্দ করি না, ইভেন আমি বিএনপিও পছন্দ করি না। একসময় আমি আওয়ামী লীগেরও সাপোর্ট করছি, একসময় না, আমি আওয়ামী লীগের সাপোর্ট করছি, আমি অস্বীকার করবো না। কিন্তু যখন আপনার এই যে 24-এর গণঅভ্যুত্থানের সময় আছে, তখন আমি আওয়ামী লীগের এগেনস্টে রাস্তায় নামছি, প্রকাশ্যে রাস্তায় নামছি। কি হয়েছে তাতে? আমি আমার যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। দল সাপোর্ট করি বলে যে অন্ধ দল সাপোর্টার হবো, আমি এই ধরনের লোক না। আমি এই ধরনের লোক কখনো ছিলাম না, কখনো হবও না। সো যেটা সত্য সেটা সত্য, সত্যরে মিথ্যাকেও বানাইতে পারবে না। ও আর সেই হিসাবেই যে বুয়েটার বিএসসি ভার্সেস ডিপ্লোমা, যেটা সত্য সেটা সত্য, সেটাতে মিথ্যা কেউই বানাইতে পারবে না। সো বিএসসি আর ডিপ্লোমার পার্থক্য প্র্যাকটিক্যাল, এটা নিয়ে ডিবেট করার কোনো দরকারই নাই। যারা ডিবেট করে তাদের প্রতি আমার সহানুভূতি। গো আপ, আপনাদের মানুষ হওয়া উচিত আগে। একটা ডিবেট কোন জায়গায় হয় কোন জায়গায় হয় না সেইটা যে জানে না, তার তো আসলে তর্ক করারই রাইট নেই। অবস্থা আমার এনে যা, এই সময়টা আসলে প্রপার আলো পাওয়া যায় না, এটা হলো মূল সমস্যা এই সময়ের। তো চলে আসছি বাসার কাছাকাছি, 6:30 বাজে। 40-এর মধ্যে বাসায় ঢুকে যাবো, 40-45-এর মধ্যে, এর বেশি দেরি হবে না ইনশাল্লাহ। ও রাস্তার গর্তগুলি আবার ফিল আপ করছে, বাট দেখছেন কার্পেটিংগুলি কিন্তু ভালো হয় নাই। কার্পেটিংগুলি এই যে গাড়ি কিন্তু ঝাঁকি খায়। কার্পেটিংগুলি আমরা বাইরের দেশের কিছু কার্পেটিংয়ে বানানোর, আপনার এই যে ইউরোপের কিছু কান্ট্রির ভিডিও আসে, যেটা হচ্ছে ওরা রাস্তার সাথে লেভেল করে দেয়। আমাদের এখানে করে কি, লেভেল করে না, মানে কোনো মতো একটা দিয়ে যায়, ভালো মোটামুটি একটা দিয়ে যায়। অলরেডি কার্পেটিংয়ে গর্ত হয়ে গেছে, কার্পেটিংয়ের সাইড দিয়ে গর্ত হয়ে গেছে, তা কি কার্পেটিং করছে? এগুলির তো জবাবদিহি দেওয়া উচিত। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল এটাই যে আমরা সবকিছু স্বচ্ছতা, জবাবদিহিতা পাবো। কে শোনে কার কথা? সব রাজনৈতিক দল নিজের সুবিধা নিতে ব্যস্ত। আমরা বাঙালি সাধারণ মানুষ, আমরা মারা খাইছি সারা জীবন, এখনো মারা খাবো, ভবিষ্যতেও মারা খাবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। চলে আসছি রারবাগ। তো আজকের ভিডিওটা লং করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খুদা হাফেজ।